বলিউড টলিউডে এমন কিছু জুটি আছে যেমন দেব, শুভশ্রী, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, জিৎ, কোয়েল, শাহরুখ খান, কাজল, অমিতাভ বচ্চন, রেখা এবং আরো পুরনো গেলে উত্তম কুমার, সুচিত্রা সেন। এইসব আইকনিক জুটি কিন্তু বছরের পর বছর এই ইন্ডাস্ট্রিতে চলেছিল। তোমাকে না স্টেশনে যেতে বলেছিলাম। এদিকে সব গন্ডগোল হয়ে গেছে, মানে বাড়িতে কিচ্ছু বলতে পারিনি। मालूम है, कहते हैं टूटते हुए तारे को देख के कुछ मांगो ना तो मिल जाता है। तुम इसे मानते हो? কি ব্যাপার চম্পা, এমন একটা সুন্দর সকালে এরকম গোমরা মুখ কেন? अरे जाओ, कोई देख लेगा तो क्या कहेगा? क्या कहेगा? क्या मतलब? सारे गाँव ने तो कहना शुरू कर दिया। এরকমই কি একটা জুটি আসতে চলেছে বিক্রম আর সোলাঙ্কি রয়ের, নাকি তাদের একটা মুভি আসার পরই এখানেই ফুল স্টপ হয়ে থেকে যাবে? আসলেও কি তাদের কোনো রিয়েল লাইফেও প্রেমের সম্পর্ক রয়েছে, নাকি এগুলো যা হচ্ছে সবকিছুই লোক দেখানো, সবকিছু রিয়েল লাইফের জন্যই, সবকিছু মুভি প্রমোশনের জন্যই, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? সবকিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। সোলাঙ্কি রয় 19 সেপ্টেম্বর 1990 সালে ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রথমে 2014 সালে কথা দিলাম একটা সিরিয়ালের মাধ্যমে, যেটা ইটিভি বাংলায় এসেছিল, সেখানে কিন্তু তিনি লিড রোলে প্রথম অভিনয় করেছিল এবং এটাই তার প্রথম কাজ ছিল। এই কাজের মাধ্যমে কিন্তু তিনি তার এই ইন্ডাস্ট্রিতে জার্নি শুরু করেন, যেটা কিন্তু মোটামুটি চলেছিল, আহামরি সেরকম চলেনি। এবং অন্যদিকে বিক্রম চ্যাটার্জি 17 মে 1988 সালে ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার ক্যারিয়ার গ্রাফটা কিন্তু একটু আলাদা ছিল। তিনিও প্রথমে কিন্তু সিরিয়াল দিয়ে শুরু করেছিল, যেটা জি বাংলা 7 পাকে বাধা নামে একটা সিরিয়াল, সেই সিরিয়ালটা কিন্তু খুব ভালো চলেছিল। তারপরেই তিনি কিন্তু মুভিতে চান্স পেয়ে যায়, যেমন বেডরুম, এলার 4 অধ্যায়, এইসব মুভিতেও কিন্তু তিনি সাইড রোলে অনেক অভিনয় করেন। এইভাবে তাদের কিছু বছর কেটে যায় এবং তারপরে 2015 সালে সোলাঙ্কি এবং বিক্রম চ্যাটার্জিকে নিয়ে একটা সিরিয়াল আসে, ইচ্ছে নদী, যেটা স্টার জলসায় এসেছিল এবং সেখানে তারা দুজনেই লিড রোলে ছিল এবং এই সিরিয়ালটা ভীষণ পরিমাণে চলে, যেটা প্রায় 2 বছর ধরে চলেছিল এবং 712টি এপিসোড এসেছিল, যেটা একটা কিন্তু হিউজ নাম্বার। তাছাড়াও সিরিয়ালটা যে কতটা পপুলার হয়েছিল সেটা তার রিমেক গুলো দেখলেই বোঝা যায়। 2021 সালে এটাকে হিন্দিতে রিমেক করা হয়, যেটা স্টার প্লাসে রিলিজ করা হয় এবং তাছাড়া এটাকে আবার রিমেক করা হয় আবার হিন্দিতে, আবার স্টার প্লাসে, যেটা সেপ্টেম্বরে 2024 এবং সেটা কিন্তু এখনো চলছে। তার মানে কতটা পপুলার এই সিরিয়ালটা। এর জন্য তো সমস্ত মানুষের কাছে কাছে এই জুটিটা পৌঁছে যায় এবং সবার পছন্দ হতে লাগে। সাকসেসফুল হওয়ার পরেও তারপরে অনেক বছর কেটে যায়, দুজন আলাদা আলাদা কাজে লাগতে থাকে। যেমন সোলাঙ্কিও তারপরে অনেক পপুলার কাজ করে, যেমন প্রথমা কাদম্বিনী, গাঁটছড়া, এবং অন্যদিকে বিক্রম চ্যাটার্জি তো আরো অনেক ভালো ভালো কাজ পেতে থাকে, যেমন তারও অনেক বড় বড় সিরিয়াল আসে, ফাগুন বউ, এবং অনেক পপুলার মুভিতেও তো তিনি কাজ করতে শুরু করে, যেমন পারিয়া। মানে তারা কিন্তু নিজেরা নিজেদের ফিল্ডে কিন্তু খুব ভালোই কাজ করছিল এবং তারই ঠিক কিছু বছর পরে 2023 সালে তাদের দুজনকে আবার একসাথে দেখা যায় একটা মুভির মাধ্যমে, যেটা একটা রোম্যান্স ড্রামা ফিল্ম ছিল, যেটা ডাইরেক্ট করেছিল অরিত্র সেন এবং প্রডিউস করেছিল পরমব্রত চ্যাটার্জি। মুভিটার বক্স অফিসের সংখ্যাটা জানা যায়নি, কিন্তু মুভিটা খুব ভালো চলেছিল, যেটা অডিয়েন্সের অনেক ভালো রেসপন্স ছিল। যেমন বেঙ্গলি ইন্ডাস্ট্রির টপ রিভিউয়ার অরিত্র এবং রূপম, তারা দুজনেই কিন্তু এই মুভিটাকে পজিটিভ রিভিউ দিয়েছিল। মিলিয়ে ফিল্মটার মধ্যে সত্যি বলছি খুব ভালো একটা ভাইব রয়েছে, মেইনলি বিকজ অফ দ্য রাইটিং অ্যান্ড দ্য পারফরমেন্স। এই দুটো জিনিস এই ফিল্মের সবচেয়ে স্ট্রং পয়েন্ট। তো এই দুটো কারণের জন্য আপনাদের ছবিটা ডেফিনেটলি দেখা উচিত। এরকম উষ্ণতম দিনে খুব ভালো একটা সিনেমা, বহুদিন পর একটা সুন্দর রোম্যান্টিক সিনেমা দেখলাম, যেই ছবিটা স্টার্টিং টু দ্য এন্ড অডিয়েন্সকে এঙ্গেজ করে রাখে নিজের স্টোরি টেলিং এর জন্য, পারফরমেন্সের জন্য, ভালো মিউজিকের জন্য। এবং যারা যারা এই মুভিটা দেখেছিল তারা কিন্তু এই কমেন্ট বক্সে এসেও কিন্তু তাদেরকে বলছিল যে মুভিটা খুব ভালো। যেমন তাদের কিছু কমেন্ট পড়ে শোনাচ্ছি। কেউ লিখেছে, আজ দেখে এলাম, খুব রিয়েলিস্টিক ফর পিএইচডি স্টুডেন্ট। টুডে স দ্য মুভি, ইটস রিয়েলি এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার ইন দ্য বেঙ্গলি ইন্ডাস্ট্রি। নন্দন রাধা স্টুডিও, নজরুল, আইনক্স সাউথ সিটি, হাউসফুল। মানে সবার কিন্তু এই মুভিটা খুব ভালোই লেগেছে। মুভিটার কাহিনীটিও ছিল আমাদের এই কলকাতা শহরকে ঘিরে, কলকাতার দুই তরুণ ঋতবান এবং অনন্দিতার প্রেমের গল্পকে নিয়ে। লন্ডনে পিএইচডি করতে যাওয়া ঋতবান 3 বছর পর কলকাতায় ফেরে কলেজের প্রিয়তমা এখন সফল আর্যে অনন্দিতার সঙ্গে দেখা করে। অতীতে রোম্যান্সের স্মৃতি ফিরে আসে, কিন্তু একটা দুঃখজনক ঘটনার জন্য তাদের প্রেম ভেঙে যায়। ঋতবান লন্ডনে চলে গেলেও অনন্দিতার পরিবারের দায়িত্বে কলকাতায় থেকে যায়। বন্ধুদের পুনর্মিলনে তাদের দূরত্ব কমে আবেগ প্রকাশ পায়। অনন্দিতা লন্ডনে পড়ার সুযোগ আসে, ঋতবান
সন্তান তার প্রেমের জন্য অপেক্ষা করে। এই চলচ্চিত্রটি কলকাতার অসম্পূর্ণ প্রেমের গল্পের প্রতি শ্রদ্ধাঞ্জলি। মানে বেসিক্যালি এই গল্পটা কলকাতা শহরে সবাই রিলেট করতে পারবে। তাদের কিন্তু আহামরি সেরকম কোনো কাজ নেই, এই দুটো কাজই আছে, একটা হলো এই ইচ্ছে নদী এবং তারপরেই তাদের এই একটা লাভ স্টোরি মুভি আসে শহরের উষ্ণতম দিনে, যে দুটোই কিন্তু ভালোই সাকসেসফুল ছিল। এবং ভবিষ্যতে কি এই জুটি নিয়ে কেউ ফিরে আসবে কিনা সেটা তো ভবিষ্যতই জানে, নাকি এটাও আবার ইয়াশ আর মধুমিতার মতো হয়ে থেকে যাবে, যেটা বেঙ্গলি ইন্ডাস্ট্রির সব থেকে বড় একটা জুটি ছিল সেই সময় মানা যেত। মানে ওই বোঝে না সে বোঝে না সিরিয়ালটা আসার পরে তাদের জুটিটাই সব থেকে বড় জুটি হয়ে যায় এবং সেই জুটিটা তো কখনোই তারপরে আর এই পর্দায় আসে না, সেটা সেই সিরিয়াল অবধি সীমাবদ্ধ হয়ে থেকে যায়। তাদের এই সিরিয়ালটা সেই সময় হাইয়েস্ট টিআরপি নিয়ে আসছিল এবং এই সিরিয়ালটা তো 3 বার রিপিট করা হয়। মানে এতটাই পপুলার ছিল এই সিরিয়ালটা। এই জুটিটা এতটা পপুলার হওয়া সত্ত্বেও কেন তাদেরকে নিয়ে কোনো মুভি আনা হলো না, যেটা কিন্তু প্রচুর দর্শকের আশা ছিল। এর একটা মেন কারণ হতে পারে ইয়াশ দাশগুপ্তর অ্যাক্টিং। দেখো ইয়াশ দাশগুপ্ত কিন্তু অ্যাকশন বা সিরিয়াস রোলের জন্য ঠিক আছে, কিন্তু তাকে কান্নার রোল বা কোনো স্যাড সিন সেগুলোতে কিন্তু তাকে মানায় না। যেমন ধরো প্রেম আমার মুভি বা চিরদিনই তুমি যে আমার মুভি, এইসব মুভিতে যদি রাহুলের রোলটাকে রিপ্লেস করে এই ইয়াশ দাশগুপ্তকে নেওয়া হতো তাহলে কিন্তু একদমই মানাতো না। মানে তার সাথে কিন্তু ওই ক্যারেক্টারটা যাই না, তার যে পার্সোনালিটি এবং তিনি যে আজ পর্যন্ত যা অ্যাক্টিং করেছে তার সাথে ওই ক্যারেক্টারের মধ্যে ওরকম কোনো সিন যাই না। তিনি যে ওরকম কোনো ক্যারেক্টার করেনি, ক্যারেক্টার করেছে ঠিকই, কিন্তু সেগুলোতে কিন্তু তাকে একদমই মানায়নি এবং দর্শকরাও অনেক ভরে ভরে তাকে ট্রোল করেছে তার অ্যাক্টিং এর জন্য। আর আজকে টলিউডের এক মহানায়কের ব্যাপারে কথা বলবো। মানে মহানায়ক এখনো উনি হয়ে ওঠেনি, হয়ে উঠবেন, উনি যা ভালো অভিনয় করেন। তো সেটা হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি ইয়াশ। কিন্তু বিক্রম আর সোলাঙ্কির জুটিটা কিন্তু একটু আলাদা। তারা কিন্তু পারে এরকম ধরনের মুভি আনতে, কারণ তাদের দুজনের কিন্তু অ্যাক্টিং স্কিলটা আছে এবং তাদের নিয়ে কিন্তু প্রেম আমার, চিরদিনই তুমি যে আমার, এরকম ধরনের মুভি বানানো সম্ভব। সেটা ভবিষ্যতে দেখা যাক তাদের সঠিকভাবে ইউজ করতে পারে কিনা। এবার আসি তাদের রিয়েল লাইফকে নিয়ে। তারা কি আসলেই দুজন দুজনকে ভালোবাসে, মানে তারা কি দুজন রিলেশনশিপে রয়েছে? দেখো প্রথমেই বলে রাখি, তারা কিন্তু কখনোই কোনো অনলাইনে এসে বা কোনো সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তারা কখনোই বলেনি যে তারা দুজনের রিলেশনশিপে রয়েছে। এবং সোলাঙ্কি রায়ের তো আগে বিয়েও হয়ে গেছিল বলছি, মানে তাদের ডিভোর্সও হয়ে গেছে। তিনি 2018 সালে 4 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ভিত্তিক ব্যাংকার সাক্ষ্য বোসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ছিলেন তার স্কুল জীবনের বন্ধু। বিয়ের পর সোলাঙ্কি কিছু বছরের জন্য নিউজিল্যান্ডে চলে যান, কিন্তু পরে কলকাতায় ফিরে আসেন এবং তার অভিনয় ক্যারিয়ারে আবার মনোনিবেশ করেন। 2023 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়, যা শান্তিপূর্ণ এবং পারস্পরিক সিদ্ধান্তের মাধ্যমে তৈরি হয়। মানে ডিভোর্সটা তাদের দুজনের ইচ্ছেতেই এবং খুব শান্তিপূর্ণ ভাবেই হয়, এখানে কোনো অ্যালোমানি বা ঝগড়া কিছুই হয়নি। এবং এই বিবাহ বিচ্ছেদের পর সোলাঙ্কির সঙ্গে নাকি আবার অভিনেতা সোহম মজুমদারেরও প্রেমের গুঞ্জন শোনা যায়, বিশেষ করে তাদের সঙ্গে মুম্বাইতে সময় কাটানোর খবরের পরই। তবে সোলাঙ্কি এবং সোহম উভয়ে এই গুঞ্জনের অস্বীকার করেন এবং বলেন তারা দুজনে খুব ভালো বন্ধু। এবং অন্যদিকে যদি বিক্রম চ্যাটার্জিকে ধরো, বিক্রম চ্যাটার্জিরও একটা প্রেমের গুঞ্জন শোনা যায় সোনাকি চৌহানের সাথে, যিনি একজন ভারতীয় মডেল, অভিনেত্রী এবং টিভি হোস্ট ছিলেন বলছি কারণ তিনি মারা গিয়েছে একটা অ্যাক্সিডেন্টের কারণে। সেই দুর্ঘটনা কিন্তু বিক্রম চ্যাটার্জিকে অনেকটা ট্রাভেল এনে দিয়েছিল। মানে কাহিনীটা যদি শুরু থেকে বলা হয়, 2017 সালে 29 এপ্রিল ভোরে কলকাতার রাসবিহারী এভিনিউতে একটি মর্মান্তিক গাড়ির দুর্ঘটনা ঘটে। বিক্রম চট্টোপাধ্যায় সেই গাড়িটা চালাচ্ছিলেন এবং সোনিকা তার সঙ্গে গাড়িতে ছিলেন। গাড়িটা বিক্রমের মালিকাধীন ছিল। দুর্ঘটনায় সোনিকা গুরুতর মাথায় আঘাত পান এবং তাকে রুবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি মারা যান। দুর্ঘটনার পর বিক্রম একটি সাংবাদিক সম্মেলনে দাবি করেন যে তিনি গাড়ি চালানোর সময় গতিসীমা লঙ্ঘন করেননি এবং মদ্যপানের প্রভাবও ছিলেন না। তবে ফরেনসিক রিপোর্টে নিশ্চিত হয়ে যায় যে গাড়িটি 100 থেকে 110 কিলোমিটার/ঘন্টা গতিতে চলছিল, যা গতিসীমার চেয়ে অনেক বেশি। এর জন্য দুর্ঘটনার পর বিক্রমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 304 ধারায় অবহেলিতজনিত মৃত্যু এবং মোটরযান আইনের অধীনে মামলা দায়ের করা হয়। 2017 সালে মে মাসে বিক্রমকে গ্রেপ্তার করা হয়, তবে পরে তিনি জামিনে মুক্তি পান। মামলাটি দীর্ঘ সময় ধরে চলেছিল। 2019 সালে কলকাতার একটি আদালতে বিক্রমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এবং তিনি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত মামলাটি চলতে থাকে। এবং 2023 সালে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বিক্রমকে অবহেলিতজনিত মৃত্যুর অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তাকে 3 মাসে কারাদণ্ড এবং জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে তার আইনজীবীরাও তার বিরুদ্ধে আপিল করেন। মানে এইভাবেই চলছে তার সেই কেসটা এখনো পর্যন্ত।
পর্যন্ত। দেখো বিক্রম চ্যাটার্জি আর এই সোনিকা চৌহানের সাথেও যে প্রেমের সম্পর্ক ছিল সেটাও কিন্তু পুরোপুরিভাবে কনফার্ম হয়নি, কারণ আমি জি 24 ঘন্টার একটা নিউজে শুনেছিলাম যেখানে তারা বলছিল যে সোনিকা চৌহান আর বিক্রম চ্যাটার্জির মধ্যে 3-4 মাসের প্রেম ছিল। পুলিশের কাছে বিক্রম দাবি করেছেন শুধু বন্ধুত্ব নয়, সনিকা তার প্রেমিকাও ছিল। কিন্তু অন্যদিকে সেই সময় টলি টাইমস এর নিউজে শোনা যায় সোনিকার সাথে নাকি সাহেবের প্রেম ছিল এবং কিছুদিনের মধ্যেই নাকি তাদের বিয়েও হওয়ার কথা ছিল। অভিনেতা সাহেব ভট্টাচার্যের সঙ্গে বিয়ের কথা ছিল সনিকার। কিছুদিন আগে দুজনের বাগদান পর্ব সারা হয়ে গিয়েছিল। এখন কোনটা বিশ্বাস করব সেটা বুঝে পারছি না, দুটো নিউজ চ্যানেল দুই রকমের কথা বলছে। তা যাই হোক, সেই দিনটা তো অনেক আগে চলে গেছে, এখন 2025 সাল। সোলাঙ্কি এবং বিক্রম চ্যাটার্জি কি একে অপরকে ডেট করছে না কি, সেগুলো কিন্তু একদমই কোনো জায়গায় কোনোভাবে কনফার্ম করা যায় না, কারণ তারা সেরকম কোনো পোস্টই করে না। কিন্তু রিল লাইফে মানে এই সিনেমাটা জগতে তাদের একটা পপুলারিটি আছে, মানে তাদের জুটিকে নিয়ে একটা সবাই আশা রাখে এবং তাদের জুটিটাকে সবাই বেশি বেশি করে দেখতে চায়, সেটা কিন্তু অবশ্যই আছে। ম্যাক্সিমাম লোকই চায় তাদের জুটিটা যেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা, দেব শুভশ্রী, জিৎ কোয়েল এরকমই যেন হয়, ওই ইয়াশ দাশগুপ্ত এবং মধুমিতার মতো যাতে না হয়ে থেকে যায়, সেটাই সবাই চায়। তাদের লাইফের সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরা হলো এবং তোমরাই ডিসাইড করো তারা কি আদৌ কোনো সম্পর্কে জড়িত রয়েছে নাকি এগুলো শুধু টিআরপির খেলা, মুভি রিলিজ করার জন্য অনলাইনে এসে শুধু ইন্টারভিউতে খুনসুটি করে, সেগুলো তো তারাই জানে। তোমরাই কমেন্ট বক্সে জানিও তাদের কি সম্পর্ক রয়েছে। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।